আমার প্রেগনেন্ট স্ত্রীর চিৎকারে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। হঠাৎ তার এমন ভয়ার্ত চিৎকার আমাকে ভয় পাইয়ে দিয়েছে। এদিকে বিছানায় সে গড়াগড়ি করে যাচ্ছে। বুঝে যাই বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে এসেছে। এই মুহূর্তে আমি তাকে নিয়ে যাব কোথায়? বাহিরে বিজলি চমকাচ্ছে, তার উপর আবার আশেপাশে যাত্রীও পাবো না। যেতে হবে প্রায় 3 কিলোমিটার হাসপাতালে পৌঁছাতে হলে। রাস্তার অবস্থাও ভালো নয়, মাটির কাঁচা রাস্তা, তার মধ্যে আবার গত 4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, পিচ্ছিল হয়ে আছে সব। এই সব কিছুর মধ্য দিয়ে হসপিটাল পর্যন্ত আমার স্ত্রীকে নিয়ে যাওয়া মুশকিল, কিন্তু কী বা করার আছে, যেতে তো হবেই। 4 দিন ধরে ঝড় তুফানে কারেন্টও নেই। বাজার থেকে 900 টাকা দিয়ে কেনা বাটন ফোন কবেই বন্ধ হলো। কাউকে যে কল করে সাহায্য চাইব, সেই পন্থাটাও নেই। আমি একজন ভ্যান চালক, আমার এই ভ্যানটাই এখন আমার একমাত্র ভরসা। স্ত্রীকে কোনোভাবে কোলে নিয়ে দরজার কাছে এলাম। বাড়িটা নতুন, কদিন হলো এই জমিনে ঘর করলাম, এখনও সব এলোমেলো, আশেপাশে ঘরবাড়িও নেই। যেগুলো আছে সেসবে যেতে 2-3 মিনিটের মতো লাগবে। উপায়ন্তর না পেয়ে স্ত্রীকে ভ্যানে শুয়ে দিয়েছি। সে তো চিৎকার করেই যাচ্ছে। আমি জানি না এই সময়ে মেয়েদের ব্যথা কেমন হয়, তবে আমি উপলব্ধি করতে পারি অনেক বেশিই ব্যথা হয়তো। সাদা পলিথিনের তেলপার বইয়ের উপরে ঢেকে দিলাম, যাতে বৃষ্টির পানি না পড়ে। এদিকে বৃষ্টির গতি বেড়ে যাচ্ছে, তার উপর বিজলি যেন আমার জন্যই চমকাচ্ছে আজ। আল্লাহর নাম নিয়ে ছুটতে লাগলাম হসপিটালের দিকে। আমার কাছে আলোর কোনো ব্যবস্থা নেই, টর্চ লাইটটাও বন্ধ হয়েছে পরশু। বাসায় মোমবাতির আলোয় কাটছে দিন, কিন্তু এই বৃষ্টিতে তো মোমবাতি নিয়ে বের হওয়া সম্ভব নয়। তাই বিজলির আলোয় যেটুকু দেখা যায় সেটির উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছি। রাস্তায় জমে থাকা কাদায় ভ্যানের চাকা আটকে যাচ্ছে বারবার। আমি আমার সর্বোচ্চ দিয়ে ভ্যান টেনে নিচ্ছি। এদিকে আমার স্ত্রীর চিৎকার সহ্য করতে পারছিলাম না। ডেলিভারির আরও 1 মাস সময় ছিল। এত দ্রুত কিভাবে হচ্ছে তাও জানি না। মাথায় সব কিছু ঘুরপাক খাচ্ছে, আর আমি এগিয়ে যাচ্ছি হসপিটালের দিকে। পলিথিনের তেল পাড়ি স্ত্রীর উপরে থাকলেও সে ভিজেই যাচ্ছে। আমার দেহ বেয়ে ঘাম আর বৃষ্টির পানি ঝরে পড়ছে। এ যেন কঠিন এক পরীক্ষায় পড়লাম আমি। না পারতেছি উল্টো ফিরে যেতে, আবার না পারছি সামনের দিকে এগোতে। পরিস্থিতি এতই কঠোর হয়ে গিয়েছিল যে কেউ আমার এই স্থানে থাকলে একই গোলকধাঁধায় পড়তেন। বহু কষ্টে তুফানের বাতাস আর বৃষ্টির বাধা পেরিয়ে মধ্য রাস্তায় এসেছি। আরও আধা কিলো পথ বাকি। এই রাস্তাটার বিবরণ না দিলেই নয়। রাস্তা ঘুরে ফিরে মাটির কাঁচা রাস্তা, এক পাশে একটা বিশাল পুকুর, অন্য পাশে বিশাল এক বাঁশঝাড়। এই অবধি এসে আমি আটকে যাই। বাম পাশের বিশাল বাঁশঝাড় ভেঙে রাস্তায় পড়ে আছে, আর ডান পাশে পুকুর। একে তো পিচ্ছিল রাস্তা, তার উপর পুকুরের কিনারা বেয়ে গেলে যদি ভ্যানের চাকা পুকুরের দিকে চলতে শুরু করে, তবে ভ্যানসহ আমার স্ত্রী পুকুরে পড়ে যাবে। এদিকে বউয়ের চিৎকার থামছেই না। তার প্রসবের যন্ত্রণা হয়তো ক্রমাগত বেড়েই যাচ্ছিল। আমি ভ্যান রেখে দৌড়ে যাই সামনের দিকে। 2-1টা বাঁশ সোজা করলেও বড় বাঁশ গাছটা সরাতে পারছিলাম না। নিজের যা শক্তি আছে সবটা দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। এদিকে বউয়ের চিৎকার আমাকে ক্রমাগত ভয় পাইয়ে দিচ্ছে। ভাগ্য ভালো ছিল আমার, আল্লাহর সহায় হয়েছেন বলেই একটা লোক ছাতা আর টর্চ লাইট নিয়ে বেরিয়ে আসেন। লোকটার বাসা পুকুরের ওই পারে। আমার স্ত্রীর চিৎকার শুনে তিনি বের হয়ে এসেছেন। আমি লোকটাকে মিনতি করে বলি, স্যার প্লিজ আমারে সাহায্য করেন, আমার বউটার অবস্থা বেশি ভালো না, হসপিটাল নিয়ে যাইতে হইব স্যার প্লিজ। লোকটা প্রভাবশালী ব্যক্তি, আমাদের বাজারে কমিটির সভাপতি, আমাকেও অনেক ভালো করে চেনেন। তিনি আবার উল্টো গিয়ে বাড়ি থেকে একটা দা নিয়ে আসেন। সেটি আমার হাতে দেওয়ার পর আমি বাঁশগুলো কেটে কেটে পুকুরে ফেলে দিচ্ছিলাম। মোটামুটি ভ্যান যাবার মতো রাস্তা করার পর আবার ওনাকে দা ফিরিয়ে দিলাম। জয়নুল ভাই আমাকে তার হাতের টর্চ লাইট দিয়ে দিলেন, বললেন এইটা আমাকে রাখতে, আর সামনের এলাকায় কয়েকটা ছেলেকে তিনি কল করবেন, তারা আমার ভ্যান ঠেলতে সাহায্য করবে। আমি খুশিতে ওনাকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আল্লাহ তার বান্দাদের দিয়েই আমাদের বিপদ সরিয়ে নেয়। এরপর দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে যাই। আমার স্ত্রী ভ্যানে নেই। তুফানের গতি বেড়েছে, তাই জয়নুল ভাই চলে গেছেন। আমি ওনার পলিথিনে পেছনে টর্চ লাইটের আলো চারিদিকে মেরে যাচ্ছি। স্ত্রী কোথায় আমার? খানিক বাদে পলিথিন সহ স্ত্রীকে একটা বাঁশঝাড়ের গোড়ায় দেখতে পেলাম। আমার চোখ কপালে ওঠার অবস্থা। মনে হলো বাঁশঝাড়ের আড়াল থেকে কেউ আমার স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে।
চিৎকার দিয়ে আমি সেদিকে ছুটে যাই। দৌড়ার গতিতে অল্প একটু দেখেছি আমি, দুইটা জলজল করা চোখ বাঁশঝাড়ের পেছনে লুকিয়ে আছে। আমি আরও জোর গতিতে দৌড় লাগাই। কাদা মাটি আর ঝড় তুফান উপেক্ষা করে অবশেষে স্ত্রীর কাছে যাই, কিন্তু সেখানে যে আমি কাউকে দেখতে পাইনি, শুধুই আমার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে। সেই মুহূর্তে বাঁশবনের উপর থেকে আমার চাচা নুরুল নবী ডাক দেন। আমি উপরে তাকিয়ে দেখি চাচা বাঁশ গাছে ঝুলে থেকে বলে, চলে যা তাড়াতাড়ি, তোর বউকে রেখে যা এখানে। ধমকের স্বরে আমাকে কথাগুলো বললেন তিনি। আমি দাঁতে দাঁত কামড় মেরে স্ত্রীকে কোলে নিলাম। এরপর এক দৌড়ে ভ্যানের কাছে এসে তাকে ভ্যানে শুইয়ে দিলাম। আবার রওনা করতে থাকি হাসপাতালের উদ্দেশ্যে। আমার চাচা মারা গেছেন 2019 সালে, এখন 2022 সাল, ঘটনা চলাকালীন সাল। সে যে আমার চাচা নয় তা অস্পষ্ট কিছুই না, ওটা কোনো বদ জিন বা আলগা বাতাস হবে। আমি দয়া দরুন পড়তে পড়তে ভ্যান টেনে নিয়ে যাচ্ছি আর এসব ভাবছি। এই মুহূর্তে আমার ভয় পাবার সময় নেই, আমার স্ত্রী আর বাচ্চাকে বাঁচানোর মূল উদ্দেশ্য। পরের এলাকায় প্রবেশ করার পর বাজারে দেখা হয় 4টে ছেলের সাথে। ওরা আমার কাছে এসে বলে, মোস্তফা ভাই, জানারুল ভাই আমাদেরকে বলেছে আপনি বিপদে পড়েছেন, চলেন হসপিটালে যাই। ওরা সহ আমার ভ্যান ঠেলতে শুরু করে। আমি ওদের নিয়ে রওনা করি হাসপাতালের দিকে। আল্লাহ আমার সহায় ছিলেন বলেই এই মধ্যরাতে এত লোকের সাহায্য পাচ্ছি। কিন্তু চিন্তা এখনও কমেনি, আমার বউ এখনও অজ্ঞান। হাসপাতালে কোনো খারাপ খবর না শুনলেই হলো। আল্লাহর উপর ভরসা রেখে আমি ভ্যান ঠেলেই যাচ্ছিলাম। পেছন থেকে রাকিব এসে বলে, মোস্তফা ভাই আপনি পিছনে যান, ভ্যান আমার হাতে দিন। আমি ওর হাতে ভ্যান দিয়ে স্ত্রীর কাছে যাই। বৃষ্টির পানি যেন না পড়ে তাই পলিথিনের তেল পাড় দিয়ে ঢেকে দিচ্ছিলাম বারবার। হাসপাতালে গিয়ে উঠেছি রাত 1টার পর। হাসপাতাল বন্ধ। জয়নুল ভাইয়ের পাঠানো ছেলেগুলো দরজায় কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে। মিনিট খানিক বাদে 2জন নার্স বের হয়ে আসে। ওরা হাসপাতালেই থাকে রাতে। সবাই মিলে ধরাধরি করে আমার স্ত্রীকে ভিতরে নিয়ে যায়। একজন নার্স আমার স্ত্রীর চোখের পাতা তুলে বলে, ওর তো খুব বাজে অবস্থা, আল্লাহর কাছে দোয়া করো যাতে ভালো কিছুই হয়। এ বলে মহিলাটি আমার স্ত্রীকে নিয়ে যায় রুমে। ওই ছেলেগুলো সহ আমি বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহর কাছে চাইতে চাইতে আমার কান্না এসে যায় প্রায়। সবার থেকে আড়ালে যাই আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি। বাইরে তুফানের সব এলাকার, সব মিলিয়ে গা ছমছম পরিবেশ। সব কিছুর ঊর্ধ্বে একটাই চাওয়া, আমার স্ত্রী সন্তানের মঙ্গল। যেহেতু সবার থেকে একটা আলাদা স্থানে এসেছি, তাই জানালার বাইরে থাকা হাসপাতালের সামনের জায়গাটা বোঝা যাচ্ছে। দোয়ার মাঝে আমার চোখ এক নজর সেদিকে যায় আর আমি দেখতে পাই আমার স্ত্রী ভ্যানে শুয়ে আছে এখনও। অবাক হলাম, ভিতরে কাকে আনলাম আমরা, নাকি বাহিরেরটা ভুল? জানালার পাশ থেকে সরে আমি দরজা বরাবর যাই। দেখতে পাই ভ্যান ফাঁকা। পূর্বের প্রশ্ন স্পষ্ট হয়ে যায়, অর্থাৎ বাইরেরটা ভুল। এদিকে ছেলেগুলো আমার কাছে এসে বলে, কি মোস্তফা ভাই, বাইরে এমন ঝড় তুফান হচ্ছে, জানালার দরজা খোলেন কেন? বাতাস ঢুকতেছে প্রচুর। আপনি শান্ত হয়ে বসুন, আল্লাহর কাছে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি ওদের কথায় বেশ অবাক হলাম। দরজা জানলা তো আগে থেকেই খোলা ছিল, আমি কবে খুললাম? আবার মাথায় এলো বাতাসের ব্যাপারটা। এখন অনেক বাতাস, তাই আমার গায়ে শীত শীত অনুভব হচ্ছে। কিন্তু একটু আগে দরজা খোলা থাকলেও এই বাতাস পাইনি। তবে আমিই খুলেছি দরজা। আলগা বাতাস ওটা কোনো আমার পিছু নেয়নি তো? যদিও শুরু থেকে এই ব্যাপারটা আমলে কম নিয়েছি, আমার স্ত্রীর চিন্তা হচ্ছিল শুধু। তবে এইটা আমলে না নিয়ে পারছি না, কারণ আলগা বাতাস যদি আমার স্ত্রীর উপরে পড়ে তবে তো বিরাট ক্ষতি। কোনোভাবে ওখান থেকে সরে এসে সিটে বসলাম। ছেলেগুলো আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আধ ঘন্টা পর নার্স রুম থেকে বের হয়। আমার চোখে মুখে ভয়ের ছাপ। জানি না নার্স কী বলবে, তবুও বুকের একটা কোনায় ভয়ের খাদ রয়েছে। তবে আমার সব ভয় উড়িয়ে দিয়ে নার্স জানায়, আপনার একটি মেয়ে সন্তান হয়েছে, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ। আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করি। খুশি হয়ে ভেতরে যাই। সন্তানকে কোলে নিয়ে এক নজর তাকাই। পুরো ওর মায়ের উপর গেছে। আমার বউয়ের চোখে পানি থাকলেও মুখে মৃদু হাসি। কি ভাবছেন, শেষ ভালো যার সব ভালো টাইপের হয়েছে? না, আমি ভাবতেও পারিনি সেদিন থেকেই আমরা এক কালো অধ্যায়ের মধ্যে আটকে গেছি। রাতে আর স্ত্রীকে বাড়িতে আনিনি, ঝড় তুফানের মধ্যে বের না হয় ভালো। সারা রাত হসপিটালে ছিলাম। বাচ্চার জন্য গামছার কাপড় তো আনেনি। নার্সরা সেসবে সাহায্য করেছে আমাকে। ডাক্তারের বিল জনায়ুল ভাই ছেলেদের মাধ্যমে পরিশোধ করেছে। এরকম মানুষ পাশে থাকলে সত্যিই লোকেদের আর হতাশা থাকে না।
পরের দিন সকালে আমরা বের হই। ভ্যান বাজারে রেখে একটা সিএনজি নিয়ে বাড়িতে আসি। রাস্তার অবস্থা তেমন ভালো না এখনও, তবে সকাল থেকে কড়া রোদ। গতকাল রাতে সেই তুফান যেন আমার জন্যই এসেছে। কেটে যায় 3 দিন। সুন্দরভাবে 3 দিন পার হলেও 3 দিনের মাথায় রাতের বেলা ঘটতে শুরু হয় সব। আমার স্ত্রী বাচ্চাকে দুধ পান করাচ্ছে। আমি বাজার করার জন্য বাইরে গিয়েছিলাম। বউয়ের জন্য মাছ আর কিছু তরকারি নিয়েছি। এই 3 দিন বাড়িতে অনেক মেহমান এসেছে। আজ মোটামুটি গা পাতলা হলো। বউ এমনিই অসুস্থ, তার উপর মেহমানের সামনে সুস্থতার ভান ধরা। কাজ না করলেও অনেক ধকল গিয়েছে। বাজার শেষে বাড়ির দিকে এসে দেখি স্ত্রী উঠোনে বসে আছে। আমার বউর চারপাশে অনেক মহিলাও আছে। আমি বাজারের ব্যাগ ফেলে দৌড়ে যাই স্ত্রীর কাছে। সে আমাকে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমিও তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, মূল ব্যাপারটা কী? বউ কান্না করতে করতে বলে, সন্ধ্যায় আপনি বাজারের দিকে গেলেন, আমি তানিয়াকে দুধ পান করাচ্ছিলাম। আবার 5 মিনিট না যেতেই আপনি ফিরে এসেছেন। আমি ফিরে আসার কারণ জিজ্ঞাসা করেছি, কিন্তু আপনি কোনো উত্তর দেননি। সোজা এসে জানলার পাশে দাঁড়িয়েছিলেন। কয়েকবার আমার প্রশ্ন শুনে আপনি রেগে এসে তানিয়াকে কেড়ে নিয়েছেন। এরপর এক দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি অসুস্থ শরীর নিয়েও ছুটে আসি। দরজায় এসে দেখি একটা বুড়ি মহিলা তানিয়াকে উঠোনে ফেলে দেয়। এরপর তানিয়ার গলায় এক লাথ মেরে দিয়ে হত্যা করে। আমি চিৎকার দিতেই বুড়ি মহিলা তানিয়াকে নিয়ে বিলের দিকে দৌড় দেয়। ওটা সাধারণ দৌড় ছিল না, যেন বাতাসের গতিতে চলে গেছে। এরপর আমার চিৎকারে সবাই ছুটে এলো। আমার বাচ্চাকে আগলা বাতাস নিয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল। বউয়ের মুখে পুরোটা শুনে আমার হুঁশ উড়ে যায়। চোখের কোণায় এক ফোঁটা পানি জমে এলেও তা মুছে নিয়েছি। আমার সতর্ক হওয়া উচিত ছিল। ঝড়ের রাতে অস্বাভাবিক ঘটনা ঘটেছে, সেটিকে পাত্তা না দেওয়া অনেক বড় ভুল করে ফেললাম। বউকে উঠোনে রেখে কয়েকজন লোক নিয়ে গেলাম বিলের দিকে। লাইট মেরে অনেক খোঁজাখুঁজির পর তানিয়াকে পেয়েছি। অনেক বিশ্রীভাবে হত্যা করেছে। আমার মেয়ের দেহটাই পেয়েছি, শুধু দেহে কোনো মাথা নেই। বাচ্চার দেহ নিয়ে চলে আসি বাড়িতে। হুজুর ডেকে জানায়া শেষ করে কবর দিয়ে আসি। এ যাত্রায় হেরে যাই, মনকে মানিয়ে নিলাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আরও বড় কিছু হতে পারত, কিন্তু সন্তান হারানোর কষ্ট তো আর সহজে ভোলা যায় না। এটি থেকে বের হতে আমাদের অনেক দিন লেগে গেছে। আমার স্ত্রী তানিয়ার শোকে বহুদিন মনমরা ছিল। তবুও কিছুটা স্থির হয়ে আমরা পরবর্তী সন্তান নেবার সিদ্ধান্তে আসি। আমি সাধারণ একজন ভ্যান চালক। আমার তেমন কোনো শক্তি নেই। আল্লাহর উপর ভরসা করে দিন এনে দিন খাই। গতবারের পরিস্থিতি কাটিয়ে উঠতেই আমার অনেক দিন লেগে গেছে। শুধু মানসিক তো না, আর্থিক দিক থেকেও শক্তি লাগে। স্ত্রীর অসুস্থতা, তানিয়ার মিলাদ, এসবে খরচ হওয়া টাকা অন্যদের কাছে সামান্য টাকা লাগলেও আমার কাছে সেসব কামাই করা মর্মপীড়া। সব কিছুর পরেও সিদ্ধান্ত নিলাম আরও একটি বাচ্চা নেব। দীর্ঘ 6 মাস পর সিদ্ধান্তে সামিল হই আমরা। আল্লাহর রহমতে আমার স্ত্রী আবারও গর্ভবতী হয়। ডাক্তারের মুখে পজিটিভ এসেছে জেনে দ্বিতীয়বারের মতো খুশি হই দুজনেই। পুরনো সব কিছু ভুলে গিয়ে আবারও নতুন স্বপ্নের আশা বেঁধেছি। আমার স্ত্রী যখন 4 মাসের গর্ভবতী, সেদিন রাত 11টায় বাজারের সভাপতি আমাকে কল দেন। জয়নুল ভাইয়ের কল পেয়ে তড়িঘড়ি করে রিসিভ করি। ঢাকা থেকে ওনার কিছু ফার্নিচার মাল এসেছে। ট্রাক বাজারের পর 1 কিলো আসতে পারবে। পরে রাস্তাটা ভাঙা, তাই ট্রাক ঢুকবে না। আমি ভ্যানে করে সেসব ওনার বাড়ি অবধি নিতে পারবো কিনা জিজ্ঞাসা করেন। আমি পারবো সম্মতি জানানোর পর তিনি বলেন সকালে যেতে, রাতে সবটা দোকানে রেখে দিবে। মানবতার খাতিরে আমি এখনই নিয়ে আসবো বলি। জয়নুল ভাই খুশি হয়ে বলেন, ঠিক আছে নিয়ে আসেন, আপনাকে বকশিস করব আমি। আমিও খুশি হয়ে যাই। রাত 11টায় ভ্যান নিয়ে বের হই ওনার মালপত্র নিয়ে আসতে। ওই স্থানে যেতে যেতে বেজে যায় রাত 11:30। শীতকালের সময়টা তখন। আমি কুয়াশা ভেদ করে ওই স্থানে উপস্থিত হই। সেখানে জয়নুল ভাই সহ কয়েকজন ছিলেন। ট্রাক থেকে সোফা আরও কিছু ভিন্ন ফার্নিচার ভ্যানে তোলা হয় আমার। আমি সেগুলো জয়নুল ভাইয়ের বাড়িতে নিয়ে যাই, আবার এসে বাকিগুলোও নিয়ে এলাম। মোট 3 বারে সব মাল নিয়ে যেতে হয়েছে। জয়নুল ভাই আমাকে খুশি হয়ে 2-এর স্থানে 4000 টাকা দেন। আমি যেন খুশিতে আবারও ওনাকে জড়িয়ে ধরতে চেয়েছি। আমার চেহারা দেখে তিনি বলেন, যান, আর ভাবিকে আমার সালাম জানাবেন। এবার ছেলে নাকি মেয়ে হবে? আমি লাজুক চাহনিতে তাকিয়ে বললাম, আল্লাহর উপর ভরসা।
তিনি যা দিবেন তাতেই আমি সন্তুষ্ট। জয়নুল ভাই মুচকি হাসলেন। আমি ভ্যান নিয়ে আবার চলে এলাম নিজের বাড়ির দিকে। যখন বাড়ির গেটে ঢুকবো, কী দৃশ্য দেখলাম আমি! আমার স্ত্রী উঠোনে বসে বসে কান্না করছে। আমার স্ত্রীর আশেপাশে অনেক লোক। আমি কিছুই বুঝিনি। মুখে একরাশ হাসি নিয়ে এসেছিলাম। ইনকামের টাকা বউকে দেখিয়ে হাসাবো ভেবেছি। নিমেষেই যেন সব উড়ে গেল। স্ত্রীর কাছে আসতেই সে আমাকে গতবারের মতো জড়িয়ে ধরে। আমি নিজের গা ওর দিকে হেলে দিয়েছি শুধু। ফারহানার পায়ের কাছে অনেক রক্ত জমে আছে। বউ আমাকে কান্নার স্বরে বলে, আজকেও আপনি বের হবার পর আবার ফিরে এসেছেন। আমি জিজ্ঞেস করেছি কিছু লাগবে কি না। তখন আপনি পূর্বের মতোই জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। আমার কোনো কথার উত্তর দেননি। সন্দেহ হয় আমার গতবারের মতোই কিছু হয় কি না, সেই ভয়। আমি সূরা পাঠ করতেই যাব, তখনই আপনি দৌড়ে এসে আমার পেটে লাথি মেরেছেন। আমার সারা শরীর কেঁপে উঠেছে। অনেক রক্ত যেতে শুরু করে। ভয়ে চিৎকার দিয়ে আমি উঠোনে বের হয়ে আসি। এরপর দেখি উঠোনে আপনি নিজের গলা নিজে কেটে যাচ্ছেন। ভয়ে জোরে জোরে চিৎকার করতেই থাকি। এদিকে আমার গর্ভপাত হয়ে যায়। এই বাচ্চাও নষ্ট হয়ে গেছে গো, বলেই ফারহানা গুমড়িয়ে কান্না শুরু করে। আমি একটা কথাও বলিনি, বলার ভাষাও নেই। সম্মানিত পাঠক শ্রোতা, এভাবেই শুরু হয় মোস্তফা কাকার জীবন কাহিনী। একটি কালো অধ্যায়ের পথ চলা কি তিনি শেষ করতে পেরেছিলেন? বাচ্চা কিন্তু আরও জন্ম হয়েছিল, কিন্তু কি হয়েছিল তখন? আর এই বাচ্চা খেকো কে যে বারবার মোস্তফা কাকার বাচ্চা নিয়ে যায়? এখানে কি আসলেই আলগা বাতাস একটা, নাকি আরও অনেক রয়েছে? তাছাড়া ওনারা কি শেষ অবধি মুক্তি পেয়েছিলেন? সেটা কিন্তু এই গল্পে সাসপেন্স রয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে।